ইরানকে কেন ধ্বংস করা সম্ভব না? ইরান কিন্তু আফগানিস্তানের মতো ভৌগোলিক অবস্থানে নাই। ইরান কিন্তু সিরিয়ার মতো না। ইরান বহু ক্ষেত্রে ভিন্নধর্মী একটা দেশ। এই জিনিসগুলো আপনাদের জানা উচিত। যেমন হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল কিন্তু ইরানের কাছে রয়েছে। ড্রোন প্রযুক্তিতে মানে ইউএভি তারা খুব এগিয়ে আছে। এটা কিন্তু মুসলিম বিশ্বের অন্যান্য দেশ এক্ষেত্রে এগিয়ে নাই। প্রক্সি গ্রুপ, ইরান সরাসরি যুদ্ধ না করে বিভিন্ন অঞ্চল কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন আপনি লেবাননের দিকে তাকান, আপনি ইয়ামানের দিকে তাকান, এখানে কিন্তু ইরানের বিশাল একটা সাপোর্ট এখানে রয়েছে। সুতরাং চাইলেই ইরানকে আপনার দমানো যাবে না। রাতারাতি একটা সভ্যতা ধ্বংস করার ঘোষণা দিয়েছিল একজন পাগল পশ্চিমা বিশ্বের, শুনছেন না কয়েকদিন আগে, যে রাতারাতি একটা সভ্যতা মুছে ফেলবো। আরে বোকা, সভ্যতা কি শুধু মানুষের নাম? সভ্যতার মধ্যে কালচার রয়েছে, সভ্যতার মধ্যে মানুষের জীবন রয়েছে, সভ্যতার মধ্যে একটা এলাকা রয়েছে। পারস্য সাম্রাজ্য তো এরকম হাজার হাজার বছর এরকম তাদের উপর আঘাত এসেছে, কেউ দমাইতে পারে নাই। আর পশ্চিমের এই পাগলা ঘোড়া কীভাবে দমাবে? এটা সম্ভব। 2050 সালের মধ্যে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা অধিক হারে বেড়ে যাবে এবং মুসলমান বিশ্বকে লিড করবে, এরকম কোনো তথ্য আপনারা কি দিতে পারবেন? যদি দিতে না পারেন তাহলে মুসলমানরা কেন সংখ্যাধিক্যে এবং সমরাস্ত্রের ক্ষেত্রে এগোচ্ছে না? 2 নম্বর, শুনলাম ব্রিটেনেও মুসলমানদের সংখ্যা অনেক হারে বাড়ছে এবং ইউরোপে বাড়ছে। 2050 সালে নাকি খ্রিস্টানদের চাইতে মুসলমানদের সংখ্যা বাড়বে। এ ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? আরেকটা পয়েন্ট তিনি লিখেছেন যে বর্তমান প্রেক্ষাপটে ইরানের সাথে যে যুদ্ধ চলছে, ইরানকে দমানো কি এতটাই সহজ? আপনাদের মূল্যায়ন কি? দেখেন 3টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে সারা পৃথিবীর বুকে মুসলমানরা নেতৃত্বে আসবে কিনা 2050 সালের মধ্যে, এবং মুসলমানদের বর্তমান যে অবস্থা, মুসলমান বিশ্বকে লিড করবে কিনা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আমরা তো বিশ্বকে লিড করার মতো আমাদের সক্ষমতা ছিল 56-57টা দেশ, কিন্তু এখানে তো আমরা নিজেরা পিছপা হয়ে গেছি, তাই না? নিজেদের মধ্যে বিভাজন, আরব বিশ্বের মধ্যে বিভাজন, মুসলমানদের মধ্যে বিভাজন, একে অপরের সাথে আমাদের বিভাজন, এই বিভাজনগুলোর কারণে আমরা পিছনে পড়ে গেছি। যেদিন মুসলমানরা এই 56-57টা দেশ একত্রিত হতে পারবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে, সেদিন আশা করা যায় বিশ্বকে মুসলমান লিড করতে পারবে ইনশাল্লাহ। 2 নম্বর, তো এখন আপনি কি করবেন? আপনি দোয়া করেন আল্লাহর কাছে যেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আগামী 50 বছর পরে মুসলমানরা খ্রিস্টানদের চাইতে সর্বাধিক হবে কিনা? জন্মের হার মুসলমানদের যেহেতু বেশি, এই যে ব্রিটেনেও তো এখন মুসলমানদের জন্মের হার বেশি, ইউরোপেও মুসলমানদের জন্মের হার বেশি, খ্রিস্টানরা অন্যান্য অমুসলিমরা তারা বাচ্চা কাচ্চা নিতে চায় না। এখন এটা ডিপেন্ড করছে জন্মের হার, যদি মুসলমানরা বাচ্চা কাচ্চা বেশি নেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, এমন নারীকে তোমরা বিয়ে করো যে নারী অধিক হারে সন্তান দিতে পারে। এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এখন আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহের দিকে, যে সংখ্যা বাড়ানোর দিকে যদি মনোযোগী হন, হয়তো বা 2050 সালে সংখ্যা বাড়তে পারে। এখন একটা কথা আপনারা বলে থাকেন যে 2টি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, এরকম অনেকে কিন্তু আপনারা বলেন। আসলে শরিয়া এই কথাটাকে এভাবে মানে না। শরিয়া বলতেছে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়িদাম মিন কুদিলাত ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। 2 জায়গায় 2টা আয়াত, খাদ্যের ভয়ে তোমরা সন্তানদের হত্যা করে ফেলো না। খাদ্যের ভয়ে, এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে যদি সন্তানকে আপনি হত্যা করেন, এটা কিন্তু আপনাকে হিসাব দেওয়া লাগবে কোন অপরাধে আপনি সন্তানকে হত্যা করেছেন। তো মুসলমানরা যদি যুব জনসংখ্যা এটা নিয়ন্ত্রণ করে, জন্মের হার নিয়ন্ত্রণ মানে আপনার বাড়ায়, তারপরে কিছু ক্ষেত্রে যদি অমুসলিম থেকে মুসলমানে যারা কনভার্ট হচ্ছে, যারা মুসলমান হচ্ছে, সেই জায়গাগুলোতে যদি বাড়ে, পশ্চিমা বিশ্বে যেভাবে মুসলমান বাড়তেছে এভাবে যদি বাড়তে থাকে, হয়তোবা পশ্চিমা বিশ্বের অনেকে বলতেছে যে 2050 সালে সারা পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা সবচাইতে বাড়বে। এখন আসেন, এরপর আসেন অভিজ্ঞতা এবং যুদ্ধ কৌশলে মুসলিম বিশ্বের সবচাইতে বেশি এগিয়ে আছে ইরান, তুরস্ক। এরা অনেক অস্ত্র নিজেরাই তৈরি করে, বাইরের ওপর নির্ভরশীলতা তাদের নেই বললেই চলে। কৌশলগত অবস্থান, বিশ্বের বড় বড় তেল রুট এখন এখান দিয়েই যায়। তারপরে এই ইরানের মধ্যে যদি আপনি মিসাইলের তাদের যে সক্ষমতা কত দূর পর্যন্ত আঘাত করতে পারে, এটা যদি আপনি খেয়াল করেন, স্বল্প পাল্লার যে মিসাইলগুলো, এগুলো 300 থেকে 700 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। এটা মুসলিম বিশ্বের অন্যান্য দেশ কিন্তু এক্ষেত্রে অক্ষম। তারপরে দেখেন মধ্যপাল্লার হচ্ছে 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে আঘাত করতে পারে। কিছু মিসাইল আছে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে, যেমন সাহাব, তারপরে শেজিল মিসাইল, এগুলো 1 থেকে 2000 দূর পর্যন্ত তারা আঘাত করতে পারে। যেখানে বাংলাদেশের সক্ষমতা আমরা দেখেছি
বিভিন্ন মাধ্যমে যে 10 থেকে 200 কিলোমিটার অথবা 1000 থেকে 10 থেকে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার 120 থেকে 180 কিলোমিটার পর্যন্ত মিসাইলগুলো সক্ষম, কিছু কিছু ক্ষেত্রে আরও কিছু বেশি দূরে গিয়ে তারা আঘাত করতে পারে। তো এই সামগ্রিক সক্ষমতা, এটা গেল অস্ত্রশস্ত্রের। আরেকটা বিষয় রয়েছে, ইরানের ভৌগোলিক অবস্থা। এখানে এত বেশি পাহাড়, স্থল অভিযান পরিচালনা করে এ দেশকে দমানো এটা কোনোভাবেই সম্ভব না, এত বেশি পাহাড় এখানে। এই জন্য এখন আমাদের করণীয় কি? আমাদের হচ্ছে প্রত্যেকে নিজ নিজ দেশ রয়েছে, আমাদের মুসলিম মিল্লাতকে এভাবেই রেডি হওয়া দরকার। আকাশ থেকে মিসাইল এসে আপনাকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে, আর আপনি এখন তরবারিতে ধার দিচ্ছেন। ওরা যুদ্ধ করতেছে মিসাইল নিয়ে, আপনি যুদ্ধ করতেছেন তরবারি নিয়ে। এভাবে আসলে ব্যালেন্স হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বিশ্বকে বিশ্ব লিড করার এবং আল্লাহর জমিনে দিন কায়েমের তৌফিক দান করুন। হরমুজ প্রণালী আটকায়া ইরান যে মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোকে কষ্ট দিচ্ছে, ওদেরকে গুনাহ হচ্ছে না? 2 নম্বর বিষয় লিখেছেন যে হরমুজ প্রণালী অন্যান্য প্রণালীর চাইতে আলাদা কেন? অন্য কোনো প্রণালী দিয়ে কি মানুষ যাতায়াত করতে পারে না? এ ব্যাপারে আপনি কিছু জানেন কি না? জটিল প্রশ্ন। যে হরমুজ প্রণালী ইরান আটকাইছে মুসলিম বিশ্বের অন্যান্য দেশে, যে বাংলাদেশে তেলের জন্য সিরিয়াল এখন 3 কিলোমিটার 4 কিলোমিটার, এই যে কষ্টটা হচ্ছে এটা তো হরমুজ প্রণালী আটকানোর কারণে। এজন্য কি তাদের গুনাহ হবে কিনা? দেখেন, এটা বৈশ্বিক একটা বিষয়, যেহেতু বিশ্বব্যাপী যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কৌশল হিসাবে যে কোনো দেশ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর এটার জন্য এখন গুনাহটা কার হচ্ছে? ইরান সরকারের গুনাহ? সে তো নিজের প্রোটেকশনের জন্য, নিজে বাঁচার জন্য, নিজের পিঠকে বাঁচানোর জন্য সে তো প্রতিরোধ করবেই। যদি আপনাকে একটা ব্রিজের উপর দিয়ে কেউ আঘাত করতে আসে, সে ব্রিজকে আপনি বন্ধ করবেন না? আপনি তো বন্ধ করবেন। এটা তো যুদ্ধের একটা কৌশল। সুতরাং গুনাহের ব্যাপারটা এটা আল্লাহু আলাম, এটা আমি বলতে পারবো না। কারণ তারা নিজেরা বাঁচার জন্য কিন্তু এটা করছে, যে বৈশ্বিকভাবে চাপ তৈরি হবে। চাপ তৈরি হলে পশ্চিমা বিশ্ব এখানে যারা তাদেরকে আঘাত করতেছে তারা পরাস্ত হবে। এখন এই যে হরমুজ প্রণালী, হরমুজ শব্দটা কোথা থেকে এসেছে? এটা মূলত একটা পারস্য শব্দ। হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ সংক্রান্ত ভৌগোলিক ও রাজনৈতিক কৌশলের সঙ্গে সম্পৃক্ত। হরমুজ প্রণালী হলো একটা সংকীর্ণ জলপ্রপাত যা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 50 কিলোমিটার, দৈর্ঘ্য 50 কিলোমিটার, আর সবচেয়ে সংকীর্ণ অংশ হচ্ছে মাত্র 3 কিলোমিটার। দেখেন, আল্লাহর পক্ষ থেকেই কিন্তু এই সমস্ত ইশারাগুলো, এগুলো মানুষ করতে পারে না। এই প্রণালী আল্লাহ তো অন্য জায়গায় দিতে পারতেন, এখন আল্লাহ তাআলা ওখানে দিয়েছেন, তারা এটাকে নিয়ন্ত্রণ করছে। এবং এই নিয়ন্ত্রণ যদি করতে না পারতো তাহলে বৈশ্বিকভাবে আরও তারা পরাজিত হতো। আজকে গোটা মিডল ইস্ট দেখেন, বিশ্বের যে লেনদেন, বিশ্বের তেলের মূল নালী, প্রায় বিশ্বের তেলের 20% কিন্তু এখান দিয়ে পরিবহন করা হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরের তেল এখান থেকেই কিন্তু আন্তর্জাতিক এই যে বাণিজ্য বা লেনদেন তারা করে থাকে। তো এখন যদি এই প্রণালী নিয়ন্ত্রণ করা হয় তাহলে গোটা মিডল ইস্ট কিন্তু আর্থিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য তারা এটা চাপ প্রয়োগের জন্য করছে। আর এই চাপ প্রয়োগ করার কারণে কিন্তু আপনারা দেখেছেন পশ্চিমা বিশ্বের এই পাগলাটার কী অবস্থা হয়েছে। এরপরে দেখেন, নৌপথের সংকীর্ণতা প্রায় 3 কিলোমিটার সংকীর্ণ হওয়ায় সামরিক বা রাজনৈতিক চাপের মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক বাণিজ্যকে এই আপনার হরমুজ প্রণালী প্রভাবিত করে। কেন ইরান এটাকে ব্যবহার করে কৌশলগতভাবে? 1 নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ উপকূল প্রায় পুরো প্রণালীর উত্তর তীরে অবস্থিত। 2 নম্বর হচ্ছে নৌ সীমান্ত নিয়ন্ত্রণ। ইরান ছোট নৌকা, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রণালীতে যে কোনো নৌযানকে হুমকি দিতে পারে। 3 নম্বর কূটনৈতিক প্রভাব। প্রণালী ব্লক বা হুমকি প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক শক্তিগুলোকে আলোচনার টেবিলে নিয়ে আসা সম্ভব। তো এখন আপনি যখন যুদ্ধ করছেন কোনো দেশের সাথে, কোনো জাতির সাথে, আপনি তো এগুলো নিয়ন্ত্রণ করবেনই, এটা তো কমন বিষয়। এরপরে দেখেন, সামরিক এবং অর্থনৈতিক কৌশল, নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র। ইরান প্রণালীতে ছোট নৌকা, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র স্থাপন করে যে কোনো নৌযানকে আটকে দিতে পারে। বিশ্ববাজারে তেলের প্রভাব এবং গোটা বিশ্বের, যেহেতু 20% তেল এদিক দিয়ে যাতায়াত করে, গোটা বিশ্বের আর্থিক নিয়ন্ত্রণ কিন্তু এই প্রণালীর মাধ্যমে করা যায়, সেটাই তারা করছে। এজন্য এই হরমুজ প্রণালী আটকা রাখছে, এজন্য আপনি সমালোচনা করবেন। কেউ কেউ তো এখনও আবার ইসরায়েলের জন্য দোয়া করে, বিসরায়েলের জন্য আর কি, বিসরায়েল, এরা তো বিষ, এদের জন্য দোয়া করে এবং ইরানকে নিয়ে আপনারা সমালোচনা করছেন। দেখেন, আঘাত যখন বোমা দিয়ে করছে, আঘাত যখন বিমান দিয়ে করছে, তারা কিন্তু কে শিয়া কে সুন্নি এটা দেখছে না, তারা দেখছে
মুসলমান, তারা দেখছে মুসলমান। এখন আকিদাগত বিভাজন থাকতে পারে, কিন্তু এই পরিস্থিতিতে আকিদাগত বিভাজন করে যদি ইরানকে হারায়া দেন, তাহলে গ্রেটার ইসরায়েল গঠনের যে তাদের সুদূর প্রসারী পরিকল্পনা, এটা কিন্তু আপনারা বাস্তবায়ন করায় দেবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। আল্লাহ তাআলা ইরানকে বিজয় করুন, আমিন।